Hello everyone, Assalamu alaikum. This is Shahjahan Kabir, Assistant Teacher in English, Mahakali Model High School. Today I will offer you another session on the topic right form of verbs. On the topic right form of verbs. First, I will suggest you to follow the particular suggestions, particular rules on preposition facts. Dear student, তোমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে প্রিপোজিশন নিয়ে অল্প কয়েকটা প্রবলেম তোমাদের সামনে আসে। একটু খেয়াল করি, একটু বা 5-7টা মিনিট যদি একটু মনোযোগের সাথে খেয়াল করো, ইনশাআল্লাহ তোমাদের প্রিপোজিশনের সব প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে। প্রথমেই দেখি, প্রথম স্ট্রাকচারটা আমরা পেতে পারি এভাবে: প্রিপোজিশনের পরে প্রথমত আমরা যে বিষয়টা খেয়াল করব, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বটা তোমাকে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কি লিখলাম এখানে? প্রিপোজিশন প্লাস আইএনজি। প্রথমত তোমরা এটা করবা, তারপরে দেখি। কিন্তু একটা মাত্র ব্যতিক্রম প্রিপোজিশন, সেটা হলো টু। যদি টুর পরে কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটা বেস ফর্ম করতে হবে। টু প্লাস বেস ফর্ম। কিন্তু টুর পরে ব্যতিক্রম কিছু টু আছে। সেই কিছু প্রিপোজিশনাল ফ্রেজের পরে শেষে দেখবা টু আছে, যেমন উইথ আ ভিউ টু, ইন অ্যাডিশন টু, লুক ফরওয়ার্ড টু। আমরা সেগুলো একটু লিখে ফেলি। ব্যতিক্রম সেগুলা কি? উইথ আ ভিউ টু, look forward to, in addition to, in addition to, get used to। এই কয়টা প্রিপোজিশনাল ফ্রেজের পরেও দেখো টু আছে। কারণ এরপরে আমরা প্রথমে এখানে স্ট্রাকচার দিয়েছি যে প্রিপোজিশন প্লাস ভি1 বা বেস ফর্ম, কিন্তু তারপরেও তোমরা এখানে কয়েকটা প্রিপোজিশনাল ফ্রেজ আমি লিখেছি, এই ফ্রেজগুলোর পরেও দেখো টু আছে। এখানে স্যার লিখেছে প্রিপোজিশনের পরেই বেস ফর্ম, কিন্তু এখানেও। তাহলে এই তো টু দেখেই তোমরা যে কেউ বেস ফর্ম বসা ফেলতে পারো। না, বসানো যাবে না। এই যে তোমাদেরকে খেয়াল করতে হবে, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইন অ্যাডিকশন টু, গেট ইউজ টু। এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো খেয়াল করতে হবে। এরপরে এখানে টুর পরে বেস ফর্ম ব্যবহার করার কথা বলা হলেও এখানে তোমাকে ব্যবহার করতে হবে আইএনজি। ভার্বের পরে আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমরা এবার এক্সাম্পল দেখি। I want to go there for visit সুন্দর বন। একটু খেয়াল করি, এই যে টু আসছে, এখানে আমরা টু স্ট্রাকচার দিয়েছি কি? টুর পরে ভি1, তাহলে কি লিখবো এখানে? এই ভার্বটার ভি1 কোনটা? এখানে কি আছে টুর পরে, এখানে কি আছে টুর পরে V1 দিতে হবে আমাকে।
তো গো ভার্বটার ভি ওয়ান কে একটু দেখে আসি। গো, ওয়েন্ট, গান। এই ভার্বটার ভি ওয়ান কি? এই যে এটা ভি ওয়ান, এটার আরো নাম থাকতে পারে। এটা ভি ওয়ান, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এরকম তিনটা নামে এটাকে ডাকা যেতে পারে। তবে তোমরা অনেকেই জানতে পারো যে প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে একটু পার্থক্য আছে। প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে এখানে কি বসাবো? এখানে আমি বসাবো বেস ফর্ম। এই যে বেস ফর্ম বা এটাই কিন্তু বেস ফর্ম, গো। আচ্ছা, তারপরে দেখি এখানে দেখো আরো একটা প্রিপজিশন আছে, ফর। ফর কি? ফর একটা প্রিপজিশন না? ফর যেহেতু একটা প্রিপজিশন, সুতরাং এখানে কি লিখেছি? প্রথমে প্রিপজিশন প্লাস আইএনজি, প্রিপজিশন প্লাস ভার্ব আইএনজি, প্রিপজিশন প্লাস ভার্ব আইএনজি। সো এখানে ভার্ব আছে কি আমার? ভিজিট। ভিজিট কি? ভিজিট মানে কি? ভ্রমণ করা। ভিজিট মানে কি? ভ্রমণ করা। সুতরাং তোমার এই ভিজিট ভার্বটাকে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে ভিজিটটা কি হবে? ভিজিটিং। এই যে আইএনজি যোগ করে দিলাম, তাহলে কি হলো? আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। ফর ভিজিটিং সুন্দরবন, সুন্দরবন ভ্রমণ করার জন্য। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা প্রিপজিশনের বাইরে, এর বাইরে আর কোনো রুল পাবা না। এই তিনটা কথা যদি মনে রাখো, তো প্রিপজিশনের যাবতীয় প্রবলেম তোমরা সলিউশন করতে পারবা। প্রথমে কি লিখেছি? যে কোনো প্রিপজিশন আসলেই তারপরে ভার্বটা আইএনজি যুক্ত করতে হবে। কথা ক্লিয়ার? যে কোনো প্রিপজিশন আসলে প্রথমে ভার্বের পরে আইএনজি যোগ করবা। যদি দেখো টু আসছে, তাহলে কি করবা? ভার্বটা বেস ফর্ম করবা। কি করবা? ভার্বটা বেস ফর্ম করবা। ঠিক এইভাবে, টু গো, এই যে টু গো, টু প্লে, টু ওয়াক, টু রান, টু মুভ, এভাবে। তারপরে দেখো যদি এই প্রিপজিশনাল ফ্রেজগুলো আসে তোমাদের সামনে, এর শেষে টু আছে, এই স্ট্রাকচার 2 নাম্বার স্ট্রাকচার অনুযায়ী এখানে বেস ফর্ম হওয়ার কথা ছিল, কিন্তু যদি এই প্রিপজিশনাল ফ্রেজগুলো আসে, সেক্ষেত্রে বেস ফর্ম না হয়ে এর পরের ভার্বটি আইএনজি যুক্ত হবে। এরপরে ভার্ব আসলে ভার্ব প্লাস আইএনজি, এটা লিখতে হবে। তো আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমি আবার রিপিট করছি, প্রিপজিশন নিয়ে 3 রকম সিচুয়েশনে 3 রকম প্রবলেম তোমরা ফেস করতে পারো। প্রথমত, প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, তাহলে সেই ভার্বটা আইএনজি যুক্ত করতে হবে। তারপর প্রিপজিশন টু, এরপরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বটা বেস ফর্ম করতে হবে। কিছু ব্যতিক্রম টু আছে, এই টুগুলার আগে এই ফ্রেজগুলো থাকবে, দেখবা যে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইন অ্যাডিকশন টু, গেট ইউজ টু। এই প্রিপজিশনাল ফ্রেজগুলো যদি আসে, তাহলে তারপরের ভার্বটা আইএনজি যুক্ত করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা রাখি বুঝতে পেরেছো প্রিপজিশনের সাথে ভার্ব ম্যানেজমেন্টটা কেমন হবে। আমরা এরপরে দেখি টু বি ভার্ব। টু বি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এই আটটা হইল টু বি ভার্ব। এই 8টা টু বি ভার্বের পরে তোমরা ভার্ব ম্যানেজমেন্ট দেখতে পারো ঠিক এভাবে, যে টু বি ভার্ব প্লাস, যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে ভিতে ভার্ব। আমি কিন্তু এখানে সংক্ষেপে লিখতেছি, ভিতে ভার্ব, টু বি ভার্ব প্লাস টু বি ভার্ব। এই যে টু বি ভার্ব মানে এগুলা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। টু বি ভার্বের পরে যদি ভার্ব আসে, সে ভার্বটা আইএনজি যুক্ত করতে হবে। কখন করতে হবে? যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ হয়, যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ সেন্সের হয়। তো সেন্টেন্সটি অ্যাক্টিভ না প্যাসিভ, এটা কিভাবে বুঝবা? প্রথমত তুমি সেন্টেন্সটা পড়ো, সেন্টেন্সটা বোঝার চেষ্টা করো, তার আগের পরের সেন্টেন্সগুলো পড়ার চেষ্টা করো। এগুলো দেখলে তুমি বুঝতে পারবে। আচ্ছা, যদি সেন্টেন্সটা প্যাসিভ হয়, তাহলে কি হবে? টু বি ভার্ব ও ডিয়ার লার্নার, আবার একটু আমরা বোর্ডে ফিরে আসি। আর এখানে আমি একটা স্ট্রাকচার লিখেছি যে টু বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি।
যদি এভাবে থাকে তাহলে সেই সেন্টেন্সটা অ্যাক্টিভ সেন্টেন্স। সেন্টেন্সটা অ্যাক্টিভ সেন্টেন্স। তো তারপরে দেখি এটা যদি প্যাসিভের ক্ষেত্রে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব আর মূল ভার্বের কি পরিবর্তন আসে দেখি। এখানে আসবে একটা বি ভার্ব, তারপরে আসবে বিং, তারপরে আসবে ভি থ্রি মানে হলো ভার্বের 3 নম্বর ফর্মটা। ভি3 মানে হলো ভার্বের, একটু দেখি, প্লে, প্লেট, প্লেট, প্লেট। এটা যেহেতু ভি1, এটা ভি2, আর এটা ভি3, এই যে ভি3। ক্লিয়ার সবাই? তারপর দেখি ভি3। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। উই আর প্লেইং ক্রিকেট। উই আর প্লেইং ক্রিকেট। এই যে এই বাক্যটাতে উই সাবজেক্ট আর হলো বি ভার্ব, এই যে 8টার মধ্যে থেকে যে কোনো একটা, তারপর 8টার মধ্যে থেকে যে কোনো একটা, এই টু বি ভার্ব, এই টু বি ভার্ব, এই তারপর এই মূল ভার্বের শেষে আইএনজি, এই যে মূল ভার্বের শেষে আইএনজি, সেন্টেন্সটা হলো অ্যাক্টিভ সেন্টেন্স। আমরা আবার একটু খেয়াল করি, এই বাক্যটা অ্যাক্টিভ সেন্টেন্স কেন? এই বাক্যটা অ্যাক্টিভ সেন্টেন্স কেন? ইজ টু বি ভার্ব, এই টু বি ভার্ব, তারপর দেখো ভার্বের শেষে আইএনজি, এই ভার্বের শেষে আইএনজি, আর সাবজেক্ট বা অবজেক্ট, এটা তো প্রত্যেকটা সেন্টেন্সে যে ভার্বের বা অ্যাক্টিভ প্যাসিভ হবে সেসব ভার্বগুলোতে কোনো বাক্যে থাকবে তো কোনো বাক্যে থাকবে না। তো এইসব বিষয় নিয়ে কোনো এক সেশনে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আজকে আমরা শুধুমাত্র এই বি ভার্বে অ্যাক্টিভ এবং প্যাসিভে কীভাবে আসতে পারে আমরা শুধুমাত্র এটুকু বোঝার চেষ্টা করছি, ঠিক আছে? তারপর দেখি এই বাক্যটা যদি প্যাসিভের স্ট্রাকচারটা কি আসছে দেখি। প্যাসিভের স্ট্রাকচার অলরেডি আমরা এখানে লিখেছি, ক্রিকেট ইজ being played by us। একটু খেয়াল করি এখানে স্ট্রাকচারে কি লিখেছি, এই যে সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে। এটা যখন আমরা ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলবো তখন আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো। এখানে কি হয়েছে দেখি, এই যে টু বি ভার্ব, এটা আমরা 1 নাম্বার দিতে পারতাম, আর এটাকে 2 নাম্বার দিতে পারতাম, তাহলে কি হলো, এই টু বি ভার্ব, এই বি ভার্ব দিলাম, এই যে বি ভার্ব, তারপর কি বিং, তারপর ভি3, এই ভি3। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। এই টু বি ভার্ব দিয়ে এখানে আমি মাত্র 2টা স্ট্রাকচার লিখেছি। একটা কি টু বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি যদি থাকে তাহলে সেটা অ্যাক্টিভ বাক্য, আর যদি বি ভার্ব প্লাস বিং প্লাস ভি3 এভাবে থাকে তাহলে সেটা প্যাসিভ বাক্য। এই দুইভাবে তোমরা ইংরেজি ভাষার বাক্যের ভিতরে এই 6টা বি ভার্বের ব্যবহার তোমরা লক্ষ্য করবা, এই 6টা বি ভার্বের ব্যবহার তোমরা লক্ষ্য করবা। সরি, এই যে প্রথমটা কি ছিল, বি ভার্বের পরে ভার্ব আইএনজি, এই যে এই বি ভার্ব, এই টু বি ভার্ব, এই যে আর হলো বি ভার্ব, এই যে আর, তারপর দেখি মূল ভার্বটা আইএনজি যুক্ত, এই যে মূল ভার্বটা প্লেইং হলো এই বাক্যের ভিতরে মূল ভার্ব আইএনজি যুক্ত। জাস্ট এটুকু আর এটুকু আমরা বুঝে নিলাম এভাবে। আর তারপর খেয়াল করি ওই বাক্যটা যদি প্যাসিভ আসে তো প্যাসিভের স্ট্রাকচারটা আসবে কিভাবে, এই প্রথমে আসবে বি, এই যে বি মানে কি, বি মানে হলো এম ইজ আর ওয়াজ আর বি বিন বিং, এই 8টার মধ্যে থেকে যে কোনো একটা, তো এই বাক্যে
এই বাক্যে ইজ আসলো এখানে। ক্রিকেট, ক্রিকেট যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, আমরা প্রথম ক্লাসে শিখেছি যে সিঙ্গুলার প্লুরাল সাবজেক্টের উপরে গুরুত্ব দিয়ে, সিঙ্গুলার প্লুরাল সাবজেক্টের উপরে গুরুত্ব দিয়ে টেন্স এবং নাম্বার অনুযায়ী এখানে ভার্ব নির্বাচন করতে হবে। তো সেই হিসাবে এখানে ক্রিকেট ছিল সিঙ্গুলার সাবজেক্ট, এখানে ক্রিকেট ছিল সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং এখানে ইজ হইল ইজ অ্যাজ ওয়েল অ্যাজ এটা বি ভার্ব। এই যে বি ভার্ব, এই যে বি ভার্ব। তারপরে আসি এখানে স্ট্রাকচার অনুযায়ী বিং, এখানে স্ট্রাকচার অনুযায়ী বিং। তারপরে এই যে স্ট্রাকচারের বিং ছিল এখানে, এই বিং দিলাম। তারপর এখানে ভিতরি, এখানে ভিতরি। তোমরা এই দুইভাবে আরো একভাবে আসতে পারে, সেটা হলো জ্রান, জ্রান আর পার্টিসিপলের ব্যবহারে আসতে পারে। আমরা সেটা ক্লাসগুলা আমরা পরে নিয়ে আসবো। আপাতত তোমরা এই দুইভাবে ব্যবহারটা আজকে থেকে একটু বেশি বেশি অনুসরণ করে শেখার চেষ্টা করবে। তো এরপরে দেখি, এটা আমরা একটু মুছে দেবো এখন। মুছে দিয়ে এটা আমরা মুছে দিয়ে টু হ্যাভ ভার্বে যাব। এটা আমরা মুছে দিয়ে টু হ্যাভ ভার্বে যাব। টু হ্যাভ ভার্ব কি? টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব কি? টু হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এই চারটা। টু হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। এরপরে ভার্বের এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা টু হ্যাভ ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে সেটা প্রথমত চেষ্টা করবা V3 হয় কিনা। টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব প্লাস V3, টু হ্যাভ ভার্ব প্লাস V3। আমরা এক্সাম্পল দেখি। I have eaten a mango. I have eaten a mango. আমি একটি ম্যাঙ্গো খেয়েছি, ম্যাঙ্গো আম খেয়েছি। এই যে এই হ্যাভটা কি? হ্যাভটা হলো টু হ্যাভ ভার্ব। এই যে হ্যাভটা কি? হ্যাভটা হলো অক্সিলারি ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ এই টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব এখানে স্ট্রাকচার কি লিখেছি? টু হ্যাভ ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেটা V3 করার চেষ্টা করতে হবে আমাকে। V3। এই যে ইটেন, ইটেন ভার্বটা, ইটেন, EAT, ইট, এট, ইটেন। এই যে ইট ভার্বের V3 ফর্ম হলো, ইট ভার্বের V3 ফর্ম হলো, এই যে ইট ভার্বের V3 ফর্ম হলো ইটেন। এটা একটা ভাবে আসতে পারে, এভাবে আমাদের সামনে আসবে। দেখি তারপরে প্যাসিভটা করে নিয়ে আমরা। এ ম্যাঙ্গো ইজ, এ ম্যাঙ্গো is been eaten, is না, a mango has been eaten by me। দেখি এই বাক্যের স্ট্রাকচারটা, 2 নাম্বার স্ট্রাকচারটা কি আসবে? দুই নাম্বার স্ট্রাকচারটা আসবে ঠিক এভাবে। আমরা যেহেতু এখানে শুধুমাত্র এই টু হ্যাভ ভার্ব অ্যাক্টিভ এবং প্যাসিভে কতভাবে আসতে পারে আমরা সেটা দেখার চেষ্টা করছি। কি হবে তাহলে? এই যে টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ প্লাস বিন প্লাস V3। V3 মানে কি? ওই যে ভার্বের 3 নাম্বার ফর্মটা। V3 মানে কি? ভার্বের 3 নাম্বার ফর্মটা। 3 নাম্বার ফর্ম ইজ ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমরা আবার একটু খেয়াল করি। এই যে টু হ্যাভ ভার্ব দিয়ে তোমাদের সামনে
টোটাল 3 রকম আসবে। আজকে আমরা দুইটা নিয়ে কথা বলতেছি, অ্যাক্টিভে কিভাবে আসে, প্যাসিভে কিভাবে আসে বা রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে। আর আমি আগেও বলেছি যে জেরান্ড আর পার্টিসিপল নিয়ে আমরা কথা বলছি না, জেরান্ড আর পার্টিসিপল নিয়ে আমরা আজকে কথা বলছি না। অন্য একটা মোটামুটি খুব সুন্দর একটা ক্লাস আসবে জেরান্ড পার্টিসিপলের উপরে, সেদিন আমরা এটা নিয়ে কথা বলার চেষ্টা করবো বিস্তারিত। তো তার আগে দেখি টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্বের পরে ভার্বের দুইটা ফর্ম আসবে। এখানে কি লিখেছি আমি? প্রথমত টু হ্যাভ ভার্বের পরে V3, এই যে এটা হলো অ্যাক্টিভ ফর্ম। অ্যাক্টিভ ফর্মের ক্ষেত্রে এভাবে আসবে আই হ্যাভ ইটেন এ ম্যাঙ্গো। আমরা খুব সহজ একটা বাক্য নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তারপরে কি এই বাক্যটার প্যাসিভে কি আসবে? টু হ্যাভ প্লাস বিন প্লাস V3। ওই বাক্যটারই প্যাসিভ করলে দেখতে পাবো আমরা এ ম্যাঙ্গো হ্যাজ বিন ইটেন বাই মি। এই যে হ্যাভ, এই যে টু হ্যাভ, এই হ্যাজ কি? হ্যাজ হলো টু হ্যাভ ভার্ব, হ্যাজ হলো টু হ্যাভ ভার্ব। এই হ্যাজ কই এখানে? এই যে হ্যাজ। এই বিন, বিন কি? বিন হলো হ্যাভ হ্যাজ হ্যাড। বিনও অন্য একটা ফর্মের V3। বিন এখানে বি ভার্ব, এখানে বি ভার্ব, কিন্তু বি ভার্ব হলেও বিন কিন্তু অন্য একটা ভার্বের V3 ফর্ম। বি ওয়াজ বিন, এই যে এই ফর্মটা আসছে, এইটা একসাথে বি ভার্ব, আবার অন্য একদিকে এটা কিন্তু বি ভার্বের V3 ফর্ম, সুতরাং এখানে কি আসলো তাহলে? টু হ্যাভ ভার্ব, টু হ্যাভের পরে বিন প্লাস V3। এই যে ইটেন এর V3, ইট এই বাক্যে ছিল কি? ইটেন, এটাও ছিল V3, এটাও ছিল V3। ঠিক এভাবে তোমরা অ্যাক্টিভ নাকি প্যাসিভ বোঝার চেষ্টা করবে, তো প্রিয় শিক্ষার্থী, সময় স্বল্পতার কারণে মোডাল অক্সিলারি নিয়ে আজকে আর কথা বলা সম্ভব হচ্ছে না, এটা নিয়ে আগামী দিন কথা বলবো। তো তার আগে যেহেতু এখানে লেখা আছে তোমরা এটা মুখস্থ করে নিও। ঠিক এভাবে ক্যান কুড দুইটা করে এভাবে ভাগ করে নিও। ক্যান কুড, শ্যাল শুড, উইল উড, এবার দুইটা করে পড়লে একটা রিদম আসবে। ক্যান কুড, শ্যাল শুড, উইল উড, ঠিক আছে? তারপর মে মাইট মাস্ট, এই তিনটা রিদম করে পড়বা। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তারপর ও টু, নিড ডিয়ার, এই শেষের তিনটা একটু দেখো। ক্যান কুড, শ্যাল শুড, উইল উড, এই দুইটা, তারপর এই তিনটা মে মাইট মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তারপর ও টু, নিড ডিয়ার। এভাবে করে একটু মুখস্থ করার চেষ্টা করবা, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের হোমওয়ার্ক থাকবে স্কুল নির্দেশিত তোমাদের বই থেকে তোমরা যে কোনো মডেল কোশ্চেন থেকে রাইট ফর্ম অফ ভার্বস যেখানে আসে সেখান থেকে কিছু কোশ্চেন তোমাদের খাতায় উঠায় প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো সমস্যা যদি ফেস করো, সেক্ষেত্রে তোমরা আমাকে ইনবক্স করবা, অথবা যেখানে ভিডিও পাবে সেখানে কমেন্ট করবে আমাকে মেনশন দিয়ে, তাহলে আমি সেখানে যেয়ে ইনশাআল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।